রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরা কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। সকালে কিন্তু আশিবাসি কাজ সবই হয়ে গেছে। আর আজকে রান্না করব মানে রুটি দিয়ে খাওয়ার জন্যে কারি পাকোড়া। কারি পাকোড়া জানো তো আমার না ভীষণ খেতে ভালো লাগে। আগে তো এমনি সিম্পল কারি বানাতাম, তা আমার বর বলছে যে বেসন দিয়ে যে কারি পাকোড়ি বানায় তুমি সেটা বানাও আজকে। যার জন্যে শুরু করে দিয়েছি বানানো। আমি কিন্তু বেসনটা পরিষ্কার করে নিয়েছি। বেসনের মধ্যে লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি আর কাসুরি মেথি দিয়েছি একটু। এটা দিয়ে পাকোড়া বানাবো। তেলটাও তো গরম হয়ে গেছে। আর এটা কিন্তু আমি এই প্রথম বানাচ্ছি। আগে কিন্তু আমি কখনোই মানে কারি পাকোড়ি বানাইনি, আমি এমনি কারি বানাতাম। তা এখন বর খেতে চেয়েছে, বানাতে তো হবেই। তা বড়াটা আগে এই যে বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে গেছে। হালকা করে ভেজেছি, একদম হালকা হিটে ভেজে নিয়েছি, যাতে মানে ভেতরটা কাঁচা না রয়ে যায়। অনেক সময় দেখবে উপরটা কিন্তু পুড়ে যায় আর ভেতরে কাঁচা রয়ে যায়। ব্যাস এগুলো ভেজে নিয়েছি। এবার এই যে লস্যি, এর মধ্যে কিন্তু আমি একটু বেসন মিলিয়ে দিয়েছিলাম। বেসন মিলিয়ে নেওয়ার পরে এর মধ্যে লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার এটাকে সুন্দর করে একটু মিলিয়ে নিতে হবে। বেসন বেশি দেবো না, হালকাই দিয়েছি। বেশি বেসন দিলে আবার গাঢ় গাঢ় মতো হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, এখন একটু জিরে ফোড়ন দিয়েছি, এটা শুকনো লঙ্কা দিলাম। এর মধ্যে কিন্তু পেঁয়াজ, টমাটার এগুলো দেওয়া যায়, কিন্তু টমাটোটা ছিল না। আর পেঁয়াজ তো দিলে আমার বর খাবে না, যার জন্য পেঁয়াজ ছাড়াই বানিয়েছি। আর লস্যি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুন্তি দিয়ে এরকম নাড়াতে থাকতে হবে যতক্ষণ না এটা ফুটে ওঠে। যদি এটা ফুটে ওঠার আগে আমরা খুন্তিটা সরিয়ে দিই, মানে এটাকে না নাড়াই, তাহলে কিন্তু লস্যিটা ফেটে যাবে, তখন খেতেও ভালো লাগবে না। এই জন্য যতক্ষণ লস্যিটা না ফোটে ততক্ষণ নাড়াতে হয়। লস্যিটা কিন্তু অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, কমসে কম 25 মিনিট। আর নামানোর 5 মিনিট আগে এই যে বড়াগুলো দিয়ে দিলাম। এই বড়াটা দিয়ে 5 মিনিট ফোটাবো, তাহলে বড়াটা একটু নরম হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেছে দেখো আমাদের কারি পাকোড়া। অনেকে কারি পাকোড়াও বলে, অনেকে আবার কারি পাকোড়িও বলে। আর এরকম কারি কিন্তু রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু ভালো লাগে। আর খেতে জানো তো দারুণ টেস্টি হয়েছিল, মানে প্রথমবার বানিয়েছি, খেতে ভালোই হয়েছিল। আর এখন রুটি বানিয়ে নিচ্ছি। অনেকে কিন্তু মানে কারির সঙ্গে আবার ভাতও খায়। আর রোজ সকালে জানো তো একই কাজ, রোজ সকালে উঠে আশিপাশি কাজ করতে হয়, তারপরে এই যে রুটি বানাতে হয়, আবার ভাত করতে হয়। আর গোপাল সোনার সেবা কিন্তু হয়ে গেছে, আর আমার বড় বাচ্চাও স্কুলে চলে গেছে। এখন আমরা যা খাবো রুটি সেটাই এখন বানিয়ে নিচ্ছি। গোপাল সেবা দেওয়ার পর তারপরে ছেলে স্কুলে যাওয়ার পর তখন একটু ফ্রি হয়ে যায়, মানে টেনশন ফ্রি হয়ে কাজ করা যায়। বাচ্চা কাচ্চাদের স্কুলে না পাঠানো পর্যন্ত অনেক কাজের চাপ থাকে। আর এখন তো গরম অনেক পড়েছে, যার জন্য রান্নাঘরটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। এখানে একটু খোলামেলা আছে, যার জন্য এখানে মানে রান্না করি। আর আমার তো মনে হয় গরমকালে সবথেকে বড় কষ্ট হলো রান্না করা। রান্নাটা কেউ করে দিয়ে যেত তাহলে কিন্তু ভালোই হতো, তাই না? যখন কুলারের পাশে বসে থাকি তখন এত ভালো লাগে, তখন মনে হয় না আর কোনো কাজ করি কুলারের সামনে থেকে সরে এসে। আর এটাও ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা সকালে খাওয়া দাওয়া করে নেব। এসব খাবার দাবার কিন্তু আগে আমরা একদমই খেতাম না, আর কখনো এর স্বাদ জানতামও না। এখন কিন্তু খেয়ে এর স্বাদ জেনে গেছি যে এটা খেতে খুবই ভালো লাগে। আর একটু রয়েছে, দুপুরে ভাত দিয়ে খাবো। দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য রেখে দিয়েছি। আর এই যে তা আমার বর বলছে একটুখানি চাওয়াল আমাকে দাও, তাহলে ভাত দিয়ে মানে খেয়ে দেখবি যে ভাত দিয়ে কারি কেমন লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসন মেজে নিচ্ছি। আমি কিন্তু মানে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু বাসনগুলো মেজে ফেলি। এঁটো বাসন ঘরে থাকলে দেখবে মাছি ভন ভন করে, আর মাছি ঘরে থাকলে একদম না ভালো লাগে না। আর আমাদের এখানে গরমকালে ভীষণ মাছির উৎপাত হয় জানো তো।
যার জন্য আমি মানে সবসময় চেষ্টা করি রান্নাবান্না করার সঙ্গে সঙ্গে বাসনগুলো সব মেজে রেখে দেবো। আর কোনো জিনিসে কিন্তু মাছি পড়া একদম ভালো না। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে কিন্তু অনেক খাটনি পড়ে, জানো তো। আর যদি নোংরাভাবে থাকো তাহলে তো কোনো কাজই নেই। আর আমার এঁটো বাসন ফেলে রাখতে একদম ভালো লাগে না। বাসন মাজা হয়ে গেছে, এখন গ্যাস ওভেনটাও কিন্তু গরম, অনেকটা গরম ছিল রুটি বানানোর পরে। গ্যাস ওভেনটাও ঠান্ডা হয়ে গেছে, এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। রুটি বানানোর পরে জানো তো, মানে আটার গুঁড়ো যখন মানে রুটি বানায় আটার গুঁড়ো পরে পুরো গ্যাস ওভেনটা একদম নোংরা হয়ে যায়। যার জন্য গ্যাস ওভেনটা পরিষ্কার না করলে দেখতে তো ভালোই লাগে না। একটা বালতিতে জল নিয়ে এসেছি, কেননা গুঁড়োটা অনেক পড়েছে। তা বালতিতে করে জল না নিয়ে আসলে মানে ভালো করে পরিষ্কার হবে না। ব্যাস, এটা পরিষ্কার হয়ে গেছে। এখন ঝাড়টা দিয়ে দিচ্ছি, কেননা আটার গুঁড়ো তো নিচেও পড়েছে, যার জন্য নিচেটাও ঝাড় দিচ্ছি। তা নাহলে কিন্তু পায়ে পায়ে এই গুঁড়ো সারা ঘরে মানে ছড়িয়ে যাবে। আর এই খাটটা জানো তো ভীষণ ভারী, চার পায়টা মানে এক হাত দিয়ে উঁচু করা যায় না, কাঠগুলো খুব মজবুত কাঠ। আর এইসব কাঠ জানো তা একদম খারাপ হয় না, মানে চার পায়ের দড়িগুলো খারাপ হয়ে যাবে কিন্তু খাটটা একদম ভালো রয়ে যাবে। আগে আমাদের একটা চার পায়ে ছিল, মানে দড়িটা একদম ছিঁড়ে গেছিলো কিন্তু কাঠগুলো খুব ভালো ছিল। এদিকটাও গোছানো গাছানো হয়ে গেছে। আর আমার গোপাল সোনা কিন্তু সেবা করে খেলা করছে। বাসনটাও মেজে নিয়েছি আর এই রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এখন তো রান্নাঘর চেঞ্জ হয়ে গেছে, গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে সব তুলে রেখে দিয়েছি। আর সকালে দুপুরে ভাত করে নিয়েছিলাম কিন্তু আমি একবারেই। আর একজন দেখো সাইকেলটাকে ঘরে তুলে রেখেছে, বলছে বাইরে রোদ্দুরে থাকলে সাইকেলটা খারাপ হয়ে যাবে, নোংরা পড়বে। এই বেড কভারটাও ধুয়ে দিয়েছি। আর আজকে আমাদের এই যে বেড মানে খাটটা রয়েছে এই বেড কভারটা চেঞ্জ করব। গরমকালে কিন্তু বেড কভার অনেক তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তারপরে বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তোমরা তো জানো যে ওরা কিন্তু খাটের পরে বই পড়ে, খাটের পরে খেলা করে, এখানে বসে টিভি দেখে, যার জন্য বেড কভারটা কিন্তু সব থেকে বেশি নোংরা হয়। আর গরমে জানো তো কোনো কাজ একদম করতে ইচ্ছা করে না, মানে কাজ করতে করতে পুরো একদম ঘেমে জানো তো জল হয়ে যায়। কিন্তু কষ্ট হোক আর যাই হোক, সংসারের কাজ তো করতেই হবে। সকালে কিন্তু ঘর একবার ঝাড় দিয়েছিলাম, এই যে বেড কভারটা চেঞ্জ করলাম যার জন্য আবার একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর গরমকাল এসছে, গরমকালে কিন্তু আমাদের এখানে ভীষণ ধুলোর হাওয়া চলে। আমাদের এখানে গরমকালে যে ধুলোর হাওয়া চলে তাকে কিন্তু আন্ধি বলে। মানে এত হাওয়া, সে হাওয়ায় শুধু ধুলো আর ধুলো, যার জন্য ঘরবাড়ি সকাল বিকাল দু টাইমই কিন্তু ঝাড় দিতে হয়। আর প্রত্যেক দিন ঘরবাড়ি মোছা লাগাতে হয়, তারপরে ফার্নিচারগুলো ক্লিন করতে হয়, প্রতিদিনের একটা মানে কাজ যাকে বলে। ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা মুছে নিচ্ছি। আর বন্ধুরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আজকে যারা প্রথম ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়াইপার দিয়ে কিন্তু খাটের নিচটা একদম মানে পরিষ্কার করে নেওয়া যায়। বসে বসে যখন আমরা ঘর মোছা লাগাই তখন কিন্তু খাটের নিচে জানো তো একদম মোছা যায় না। আর ওয়াইপার দিলে কি হয়, মাজাটা নিচু করে মোছাও লাগাতে হয় না, আর ঘর বাড়ি পরিষ্কারও হয়ে যায়। আর বিশেষ করে খাটের নিচটা কিন্তু অনেকটা পরিষ্কার করা যায়। আর এই যে কাপড়টা দিয়ে আমি মোছা লাগাচ্ছি এটা কিন্তু আমি জল পাল্টে বারবার ধুয়ে নিচ্ছি। তোমরা ভাবতে পারো যে হয়তো একটা কাপড় মানে একবারই ভিজিয়ে নিয়ে করছে, কিন্তু আমি 2-3 বার জলটা পাল্টে নিয়েছিলাম, মানে এটা ভিজিয়ে নিয়েছিলাম। এই ঘরটা মোছা হয়ে গেছে, এবার কিন্তু রান্নাঘরটা মুছতে হবে। আর অন্য সব জায়গায় কিন্তু আমি মোছা লাগিয়ে দিয়েছি,
শুধুমাত্র এখানে রান্না বান্না করেছিলাম তো, যার জন্য ঘরটা আর এই জায়গাটা মোছা হয়নি। ঘরটা গোছানো হয়ে গেছে, মানে গুছিয়ে নিয়েছি। আর মোছা তো হয়ে গেছে, পাখা চালিয়ে দিয়েছিলাম, তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে গেছে। পাখা চালিয়ে দিলে ঘরটা কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই বেড কভারটা সকালে ধুয়ে দিয়েছিলাম, এটাও শুকিয়ে গেছে। আর এখন কিন্তু অনেক রোদ্দুর পড়ে জানো তো, 1 ঘন্টা কেন আধা ঘন্টার মধ্যে সব জামা কাপড় শুকিয়ে যাবে। আর এগুলোকে আবার মনে করে কিন্তু নিচে নিয়েও যেতে হবে। এগুলো যদি 2 ঘন্টা রোদ্দুরে থাকে তাহলে কিন্তু সব জামা কাপড়ের রং একদম উঠে যাবে। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, জামা কাপড় যখন অনেকক্ষণ রোদ্দুরে থাকে তখন জামা কাপড়ের রং কিন্তু তাড়াতাড়ি চলে যায়। আর আমার তো এরকমই হয়, উপরে জামা কাপড় দিয়ে আমি না তুলতে ভুলে যাই। তোমাদের কার কার এরকম হয় তোমরা কিন্তু বলতে পারো। আমার সঙ্গে কিন্তু মাঝে মাঝে এরকম হয়, ভাবি এই যে জামা কাপড় দিয়ে যাচ্ছি, আবার আমি আধা ঘন্টা 1 ঘন্টা পরে এসে নিয়ে যাব, কিন্তু সেখানে আমার 2 ঘন্টা হয়ে যায় আর আমার জামা কাপড় নেওয়ার কথা না মনেই থাকে না। আর হাওয়া কিন্তু ভালোই চলছে, গরম হাওয়া চলছে। আমাদের এখানে শীত গরমকালে যেমন ধুলোর হাওয়া চলে আন্ধি, আবার কিন্তু লুও চলে। রাজস্থানে কিন্তু লু বিখ্যাত, মানে গরমকালে যে গরম হাওয়াটা চলে সেটাকে লু বলে। আর এই লু যদি একবার গায়ে লেগে যায় তাহলে কিন্তু শরীর ভীষণ খারাপ হয় জানো তো। যার জন্য আমাদের এখানে দুপুরবেলায় কিন্তু ঘর থেকে কেউই বেরায় না, যদি বেশি এমার্জেন্সি না হয়। কেননা দুপুরে ভীষণ গরম হাওয়া চলে, উনুনের পাশে বসলে যেরকম গরম হাওয়া লাগে সেরকমই কিন্তু তাপ লাগে। আর এই যে এখন দেখছো অনেকটা রোদ্দুর, বিকালে কিন্তু আবার বৃষ্টি হয়েছিল জানো তো। আর বেড কভারটা নিয়ে এসেছি, এখন বেড কভারটা এখানে বিছিয়ে দেব। বেড কভার না থাকলে জায়গাটা দেখতে না একদম ভালো লাগে না। এখানে মাঝে মাঝে আমার কি মানে আমরা কখনো কখনো ভিডিও বানাই, তারপরে আমার ছেলে এখানে বসে একটু ফোন দেখে, যার জন্য এই বেড কভারটাও কিন্তু সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন করে ধুয়ে দিতে হয়। ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বেড কভারগুলো টান টান থাকে, তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু একদম পরিষ্কার পরিপাটি মনে হয়। ব্যাস এই বেড কভারটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এই যে ওনার সাইকেলটা মুছে রেখে দিয়েছে এখানে। আর তোমাদের সঙ্গে এই রুমটাও শেয়ার করি। বাক্সের পরে একটা পর্দা দিয়ে দিয়েছি যাতে বাক্সটার উপরে ধুলো ময়লা না পড়ে। এ ঘরটাতে কিন্তু কেউই থাকে না, কিন্তু তবুও আমি গুছিয়ে রেখে দিই। মানে কেউ থাক কিংবা না থাক, ঘর তো গুছিয়ে রাখতেই হয়। আর চাচির বাক্সটাও কিন্তু এখানেই রয়েছে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।